এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। সরাসরি চলে যাব মৌপিয়ার কাছে। মৌপিয়া, আজকের রায়টাকে একেবারে যেভাবে বিচারক যে কথাটা বলেছেন, আমি প্রাথমিকভাবে এই রায়ের ব্যাখ্যাটা চাইবো তোমার কাছ থেকে। অঙ্কুর, এই ঘটনা ঘটার পর অর্থাৎ 9ই অগস্ট যখন এই নারকীয় ঘটনার কথা প্রকাশ্যে আসে, তারপর 5 মাসেরও বেশি সময় অতিক্রান্ত এবং আমরা দেখেছি যে শুরু থেকেই নানান থিওরি সেগুলো ভেসে বেড়াচ্ছিল এবং প্রথম থেকেই একটা প্রশ্ন উঠছিল, বিশেষ করে আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের তরফ থেকে বারবারই যেটা দাবি করা হচ্ছে বা নির্যাতিতার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সঞ্জয় রায় একাই দোষী নাকি আরও কেউ এর সঙ্গে জড়িত আছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ, যাকে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই প্রাথমিকভাবে, পরবর্তীকালে তাকে এই খুন এবং ধর্ষণ কাণ্ডেও শোন অ্যারেস্ট দেখানো হয় এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাকেও গ্রেফতার করে সিবিআই এবং প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তারা তথ্য প্রমাণ লোপাট করে থাকতে পারে এবং বৃহত্তর ষড়যন্ত্রের যে অ্যাঙ্গেল সেটাও উঠে আসছিল। কিন্তু আমরা দেখেছি যে 7ই অক্টোবর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে সিবিআই এবং তারপর ট্রায়াল শুরু হয় শিয়ালদা কোর্টে। কিন্তু এরপর একটা দীর্ঘ সময় এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা কাস্টাডিতে থাকলেও তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে পারেনি সিবিআই এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত এই তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ যতটা আমরা থিওরি হিসেবে ভেসে থাকতে দেখেছি, টেকনিক্যালি কিন্তু সেটা কোর্টের কাছে সেটা এখনো পর্যন্ত সেই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সিবিআই। এবং এখানে আমি একটু মনে করাবো অঙ্কুর, যে যখন লোয়ার কোর্টে অর্থাৎ শিয়ালদা কোর্টে যখন ট্রায়াল কোর্টে ট্রায়াল শুরু হচ্ছে সেই সময় বিশিষ্ট আইনজীবীরা তারা এই প্রশ্ন তুলেছিলেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে, তার পাশাপাশি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার যে দরজা সেটা খুলে রেখেছে সিবিআই এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল বা আরো যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে। এখানে দাঁড়িয়ে অনেক আইনজীবী প্রশ্ন তুলছিলেন যে যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তথ্য প্রমাণ দিতে পারে সিবিআই, সেক্ষেত্রে সঞ্জয় রায়ের তরফ থেকে তার সওয়ালের একটা পয়েন্ট তৈরি হবে যে যদি তথ্য প্রমাণ লোপাটি হয়ে গিয়ে থাকে তাহলে কি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সঞ্জয় রায়কে অভিযুক্ত বলা হচ্ছে। কারণ সিবিআই কিন্তু এই কথাটা স্পষ্ট বারবার শিয়ালদা কোর্টে বলে আসছিল যে সঞ্জয় রায় এই অপরাধ করেছে, এই কাজ করেছে, এই খুন এবং ধর্ষণ সেটা সঞ্জয় রায় করেছে। এবং এই যাবত আমি যদি দেখি যে সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা বায়োলজিক্যাল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্সের উপর ভিত্তি করে চার্জ ফ্রেম হয়েছিল, আমি যদি পরপর দেখি, প্রথমত হচ্ছে বেশ কিছু পোশাক আশাক, আমি যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু তাই বিস্তারিত যেতে চাইছি না, সেটা থেকে বিরত থাকছি। যে সমস্ত পোশাক আশাকের প্রমাণ সেগুলোকে প্লেস করা হয়েছিল। এর পাশাপাশি যদি আমরা দেখি যে ভ্যাজাইনাল সোয়াব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে ডিএনএ স্যাম্পলিং হয়, সেই ডিএনএ স্যাম্পলিং কিন্তু মিলে যায়, অর্থাৎ নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশ থেকে যে সমস্ত নমুনা কালেক্ট করা হয়েছিল সেই স্যাম্পলের সঙ্গে হুবহু মিলে যায় এই সঞ্জয় রায়ের নমুনা। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে ইলেকট্রনিক এভিডেন্স হিসেবে যদি আমরা দেখি যে সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায় কোন সময় প্রবেশ করছে প্লেস অফ অকারেন্সের দিকে, কোন সময় সেখান থেকে বেরিয়ে আসছে, এটাও একদম নিখুঁতভাবে উঠে এসেছিল। এবং এখানে প্রশ্ন যে যদি আরো একাধিক ব্যক্তি তার সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের ছবি ধরা পড়লো না কিভাবে, এরকম অনেকগুলো দিকে উঠে আসছিল। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম যে ব্লুটুথ হেডফোনের ব্লুটুথ হেডফোন যেটা উদ্ধার হয়েছিল প্লেস অফ অকারেন্স থেকে, সেটা কিন্তু যখন সিঙ্ক্রোনাইজ করা হয় সেটা অটোমেটিক্যালি সেটা সিঙ্ক করে যায়, ব্লুটুথ অন করা মাত্র সেটা সিঙ্ক করে গিয়েছিল এই সঞ্জয় রায়ের মোবাইলের সঙ্গে। এই যে সমস্ত, এছাড়া যে ছোট চুল যেটা পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে, সেখানেও কিন্তু সঞ্জয় রায়ের যে নমুনা সেই নমুনা ম্যাচ করে যায়। এবং এখানে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং দেখতে হবে যে আমরা যদি চার্জশিটের উপর দাঁড়িয়ে আজকে এই কনভিকশন হলো, সেটা যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখব যে এই ঘটনায় প্রথম থেকে যে কলকাতা পুলিশকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে, সেই কলকাতা পুলিশের কালেক্ট করা যে সমস্ত নমুনা, সেই সমস্ত নমুনার ওপর ভিত্তি করে কিন্তু চার্জ ফ্রেম করে সিবিআই। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে প্রথম 4 দিনের পর থেকে সিবিআই এর হাতে তদন্ত ভার চলে গিয়েছিল আদালতের নির্দেশে, কিন্তু এই প্রথম 4 দিনে
যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এই প্রথম 4 দিনও নয়, প্রথম 12 ঘন্টার মধ্যে যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, দেখা যাচ্ছে সিবিআই তদন্তের পরও আজকে যখন বিচার হলো সেই সময় সেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো এবং তার বিরুদ্ধে যে সমস্ত অকাট্য তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, সেগুলো কলকাতা পুলিশ একদম মেনশন করা আছে, সিজড ফ্রম এসওসি অর্থাৎ সিন অফ ক্রাইম বাই লোকাল পুলিশ অন 9th of August 2024। এরকম একাধিক যে তথ্য প্রমাণ সেগুলো কালেক্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। কাজে এখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশকে যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে কাঠগড়ায় তোলা হচ্ছিল, শুরুর থেকেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ খুব জোরালোভাবে উঠে আসছিল, কিন্তু এই বিচারের যদি আমরা ধারা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে কলকাতা পুলিশের কালেক্ট করা ওই সমস্ত তথ্য প্রমাণের ওপর দাঁড়িয়েই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো এবং এর অতিরিক্ত কাউকে এই ঘটনায় অন্তত গ্রেফতার করে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে পারেনি সিবিআই। অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত যে পথে গিয়েছিল প্রথম 4 দিন, সেই আধারের উপর দাঁড়িয়েই আজকে আরজিকর কাণ্ডের রায় বেরোলো, যেখানে দোষী সাব্যস্ত হলো এই সঞ্জয় রায়। অঙ্কুর, মপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে, একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।